2023 সালে একজন প্রবাসী ছেলের সাথে আমার রিলেশন শুরু হয়। মোটামুটি দিনগুলো ভালোই কাটছিল। 2024 সালের নভেম্বর মাসে আমাদের রিলেশনের কথা তার পরিবারকে জানাই। তার বাবা মাকে আমাকে দেখতে আসতে বলে, কিন্তু তারা আসে না। সোজা বলে দেয় আমাকে মেনে নিবে না। 2025 সালের জানুয়ারি মাসে ওই ছেলে দেশে আসে। তারপর আমরা পালিয়ে বিয়ে করি পরিবারের অমতে গিয়ে। চট্টগ্রাম বাসা ভাড়া করে থাকতে শুরু করি। বিয়ের কিছুদিন পরই আমি কনসিভ করি। আমার মা হওয়ার খুশিতে আমার স্বামী আত্মহারা হয়ে যায়। আমাকে কোনো কাজই করতে দিত না, অনেক কেয়ার করত। আমার স্বামী আমার শাশুড়িকে ফোন দিয়ে খবরটা জানায় আর আমাদের বাড়িতে তোলার জন্য অনেক অনুরোধ করে। তারপরেও মেনে নেয় না। আমি যখন 3 মাসের প্রেগনেন্ট, তখন স্বামী আমাকে বাবার বাড়ি রেখে আবারও প্রবাসে চলে যায়। সেই আমার সব খরচ দিত, কিন্তু সেই সুখটা আমার কপালে আল্লাহ বেশি দিন রাখে নাই। ওই যে কথায় আছে না, অভাগা যেদিকে যাই সাগরও শুকিয়ে যায়। আমার শাশুড়ি আমার গর্ভের সন্তান নষ্ট করার জন্য কালো জাদুর আশ্রয় নেয়। প্রেগনেন্সির 7 মাসের সময় আমি ঘুমের মধ্যে অনেক ভয় পেতাম। কে যেন আমার পেটে হাত দিয়ে গলা চেপে ধরতো, খারাপভাবে স্পর্শ করত। আমার চোখের উপরে কালো ছায়া ভেসে বেড়াতো। 8 মাস অনুযায়ী আমার পেট অনেক ছোট ছিল। হঠাৎ 9 মাসে এসে আমি সারাদিন সুস্থ ছিলাম, কিন্তু রাত 12টার দিকে প্রচুর রক্তক্ষরণ হয়ে ব্যথা ওঠে। আমাকে মেডিকেলে নেওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছিল না। গ্রামের একটা মেডিকেলে নিয়ে যাই। ওখান থেকে আমাকে রেফার করে চট্টগ্রাম মেডিকেলে দিয়ে দেয়। যাওয়ার সময় মনে হচ্ছিল পথই ফুরাচ্ছে না। 2 ঘন্টার পথ 4 ঘন্টা লাগছে। আমি কোনোভাবেই ব্যথা সহ্য করতে পারছিলাম না। অবশেষে মেডিকেলে গিয়ে পৌঁছালাম। আমাকে সিটে তোলার সময় মরা বাচ্চা ডেলিভারি হয়ে যায়। আমার বাচ্চাটা দেখতে কেমন জানি অদ্ভুত হয়েছিল। ডক্টররা দেখেও অবাক হয়ে যায়। আমার বাচ্চার গায়ের চামড়া কেমন জানি ভাঁজ পড়া ছিল। সারা শরীরে কালো আঁচড়ের দাগ ছিল। শাশুড়ির কালো জাদুতে ঝরে গেল আমার বাচ্চাটার প্রাণ। আমার স্বামী প্রবাস থেকে তার মাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে আর বলে আমার বাচ্চার লাশটা একবারের জন্য হলেও দেখে আসতে, কিন্তু তারা আসে না। দাদার বাড়িতে দাফনের জায়গা হয় না আমার বাচ্চার। স্বামী কিছুদিন ভালোই ছিল, কিন্তু যে তান্ত্রিকের দিয়ে আমার শাশুড়ি আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে, ওনাকে দিয়েই আমার আর আমার স্বামীর মধ্যে বিচ্ছেদকরণ জাদু করে। স্বামীর সাথেও দূরত্ব সৃষ্টি হয়। কেমন জানি অস্বাভাবিক আচরণ করে। আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দেয়। কারণে অকারণে ঝগড়া লেগেই থাকে। স্বামীকে দেশে আসার কথা বললে নানান রকম অজুহাত দেখাই। দেশে আসলে অনেক টাকা লাগবে, এত টাকা কই পাবো? অথচ লাখ টাকা দিয়ে মোবাইল কেনার সামর্থ্য তার আছে। আমি যখন বলি তোমার বাড়িতে একটা ঘর তুলে আমাকে উঠাই নাও, তখনই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, বলে আমার ঘর তোলার টাকা নেই। এই সেই বলে দিন পার করে, কিন্তু ঠিকই বন্ধুদের সাথে বিলাসবহুল জীবন কাটাতে ব্যস্ত। আমি অনেক বুঝিয়ে বলি সংসারের জন্য একটু চিন্তা করো, ভবিষ্যতের কথা ভাবো। আমার কথা তো শুনেই না, উল্টা আরো বলে আমার খরচ চালাতে পারবে না, যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে বলে। আপু, আমি জানি না আমার বাকি জীবনটা কোথায় গিয়ে থামবে। আমার জীবনের কথা বলতে গেলে শেষ হবে না। আমিও আর 5টা মেয়ের মতো সুন্দর একটা সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ সবার ভাগ্যে সবকিছু রাখে না। জীবন যুদ্ধে আমি বড্ড ক্লান্ত। মাঝে মাঝে নিজের জীবন নিয়ে অনেক অভিযোগ হয়, কিন্তু অভিযোগ কার কাছে করব? আমি তো নিজেই নিজের জীবনে দুঃখ ডেকে আনছি। আগে শ্বশুর বাড়ি থেকে মেনে না নিলেও স্বামী আমার পাশে ছিল, কিন্তু এখন স্বামী বেশি অবহেলা করে। আমাকে তার সহ্যই হয় না। সেই তার পরিবারের সাথে হাত মিলায়। বাবা মাও আমাকে অনেক কথা শোনায়। মাঝে মাঝে মনে হয় ভাড়া বাসায় চলে যাই, কিন্তু টাকা কই পাবো? আমি স্বামীকে কথা দিয়েছিলাম মরার আগ পর্যন্ত তোমাকে ছেড়ে যাব না, কিন্তু আমি বোকার মতো তাকে বিশ্বাস করে ভালোবেসে যাচ্ছি। কিন্তু সে তো আমাকে এখন বুঝেই না। টাকা আর কালো জাদুর কাছে হেরে গেছে আমার 2 বছরের ভালোবাসা আর 1 বছরের সংসার। স্বামীর অবহেলা আর পরিবারের চাপে 2 বার আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে মৃত্যু দেয়নি। আমি আমার সংসারটা করতে চাই। জানি না কি আছে কপালে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর সব আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার মতো কেউ পালিয়ে বিয়ে কইরেন না, তাহলে সবার বোঝা হতে হবে। আমি এখন সবকিছু হারিয়ে মানসিক রোগী হয়ে গেছি। এই স্টোরিটা লিখে পাঠিয়েছেন মাইশা জান্নাত আপু। আর হ্যাঁ, যারা স্টোরি
লিখে পাঠাতে চান অবশ্যই বাংলাতে লিখে ইনবক্সে দিবেন। ধন্যবাদ।